জমাচ্ছিল, তখন ভূমধ্যসাগরের পূর্ব তীরে আইল্যান্ড কোড দিয়ে মুখ টুকরে পড়েছিল। পুরো পৃথিবীতে এই ছবি ভাইরাল হয়েছিল। আমরা সকলেই জানি আজকে পুরো পৃথিবীতে এরকম 82 মিলিয়ন মানুষ উদ্বাস্ত হয়ে বসে আছে, যারা কাজের জন্য, যারা বিদেশে গিয়ে অথবা কোনো সুযোগ বা প্রলোভনের ফাঁদে পড়ে এইসব জায়গাগুলো পার করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে অভিবাসন আমাদের জীবনের একটা বড় সংকট। এই অভিবাসনের সাথে যুক্ত হচ্ছে শরণার্থী সমস্যা। পুরা পৃথিবীতে এই মুহূর্তে প্রায় কাছাকাছি 83 কোটির বেশি মানুষ এই মুহূর্তে শরণার্থী হয়ে আছে, যারা কিনা প্রায় 800 মিলিয়ন। এই শরণার্থী মানুষগুলো কেউই তাদের নিজ দেশ এমনিতে ছেড়ে যায়নি। মূলত শরণার্থীরা হচ্ছে সন্ত্রাসের শিকার, কিন্তু আমরা তাদেরকে তকমা দিই, সন্ত্রাস বলে। এটা অসম্ভব বাস্তব এবং রূঢ় এবং জাতীয়তাবাদের চিন্তা। এই কারণে আমরা সন্ত্রাসের যখন আলাপ করি, তখন রিফিউজির বিরুদ্ধে আমরা যে কথা বলি, এটা ওয়ান কাইন্ডস অফ জেনোফোবিয়া, ওয়ান কাইন্ডস অফ তাদের উপর আমরা চাপিয়ে দেওয়া, অর্থাৎ বর্ণবাদী চিন্তা। এই যে শরণার্থী মানুষগুলো পুরো পৃথিবীতে যারা গিয়েছে, আজকে সিরিয়া থেকে, লেবানন থেকে, জর্ডান থেকে, আফগানিস্তানের রিফিউজিরা পাকিস্তানে, অথবা জার্মানিতে প্রায় 10 লক্ষ মতো যে যারা সিরিয়ান রিফিউজিরা গিয়েছে, ইভেন গুয়েতামালা, হন্ডুরাস, নিকারাগুয়ার যে মানুষগুলো মেক্সিকো বর্ডারে এসে আমেরিকার ভিতরে ঢোকার জন্য কাজ করছে, অথবা আমাদের এখানে সাউথ ইস্ট এশিয়াতে, থাইল্যান্ডে এবং আমাদের বার্মাতে যে রিফিউজিগুলো আছে, এই সকল রিফিউজিগুলো কিন্তু তাদের নিজ জায়গাগুলো এমনিতে ছেড়ে যায় না। এই প্রত্যেকটা মানুষের জীবনের পিছনে আপনারা খোঁজ নেবেন, এই সব জায়গাগুলোর মধ্যে হয় জেনোসাইড চলেছে, গণহত্যা চলেছে, গণহার ধর্ষণ চলেছে, তাদের নিষ্পেষণ বা দীর্ঘদিন ধরে একেবারে সিস্টেমেটিকলি তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়েছে। এই সবগুলো সংকটের বদৌলতেই কিন্তু মানুষ অনেক সময় শরণার্থী হয়েছে। এবং ল্যাটিন আমেরিকাতে যারা হয়েছে, এই সবগুলো মানুষ কিন্তু দিন শেষে তাদের একটা উন্নত জীবনের জন্য চলে গিয়েছে। আমরা সকলেই জানেন যে ভেনিজুয়েলা এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর উপরে আমেরিকা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। সেই হুগো চ্যাভেজের আমল থেকে 90-এর দশক থেকে আছে। এই মানুষগুলো জীবনের উন্নততর সুযোগের খোঁজে তারা আজকে শরণার্থী হয়েছে। এই জন্য শরণার্থীদের বিরুদ্ধে বলা আমাদের লক্ষ্য নয়, আর কি মানবাধিকার সংগঠন হিসেবে আমরা মনে করতে চাই পুরো পৃথিবীতে বর্ডার বলে কিছু নেই, কারণ বর্ডার মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ কিন্তু বর্ডারলেস পৃথিবী তৈরি করেছিল। আমরাই বরং ইউরোপীয় জাতীয়তাবাদের কবলে পড়ে প্রত্যেকটা জাতীয় রাষ্ট্র, স্থানিক জাতীয় রাষ্ট্র সৃষ্টি করতে গিয়ে আমরা এমনভাবে বিভক্ত হয়ে পড়েছি, না আমরা স্থানিক হতে পেরেছি, না ধর্মীয় জাতীয়তাবাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্র সৃষ্টি করতে পারছি। 47 সালে যখন বাংলাদেশ তৈরি হচ্ছিল পাকিস্তান পিরিয়ডে, তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটো রাষ্ট্র তৈরি হয়েছিল। যদিও লাহোর প্রস্তাবের মূল প্রবক্তা শেরেবাংলা একে ফজলুল হক অনেকগুলো রাষ্ট্রের কথা বলেছিলেন, যেখানে প্রত্যেকটা জাতিগোষ্ঠী আলাদা আলাদা করে জাতি তৈরি করতে পারবে। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত হিন্দু আর মুসলমানের যে বিভাজন, সেই বিভাজন থেকে এই রাষ্ট্র সৃষ্টি করেছিলাম। যে সময়ে অং সান ইউনিয়ন অফ মিয়ানমার তৈরি করার জন্য, যেটা 48 সালে বারবার স্বাধীন হলো ব্রিটিশ থেকে, সেই সময় পুরো মিয়ানমার জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করেছিল। আপনারা জানেন মিয়ানমারের দুটো ভাগ আছে, একটা হচ্ছে আপার ভাগ, একটা হচ্ছে লোয়ার বার্মা রিজিয়ন। এই বার্মা রিজিয়নের সবচেয়ে বড় জনগোষ্ঠী হচ্ছে বামার জনগোষ্ঠী, যারা কিনা আজকের রেঙ্গন এবং নাইপিদো শহরের চারপাশে অবস্থান করে। ফলে এই এলাকার মানুষগুলো মৌলিকভাবে বার্মার মানুষ বলে দাবি করে এবং অন্যান্য মানুষগুলোর উপর তাদের চাপ তৈরি করার কাজকর্ম করে, যার কারণে জাতিগত বিভেদের কারণে আজকে মিয়ানমার 8টা বড় বড় জাতিগোষ্ঠীতে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ লড়ছে এবং তাদের বিরুদ্ধে জাতীয় সরকার হিসেবে বামারের মূল জনগোষ্ঠী জান্তা সরকারের অধীনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধে জনগণকে গত 70 বছর ধরে ন্যূনতম শিক্ষা এবং মৌলিক অধিকার থেকে এই বার্মা সরকার রোহিঙ্গাদেরকে বিতাড়িত করেছে এবং অধিকার বঞ্চিত করেছে। আপনারা সকলেই জানেন আরাকান এমন একটা জায়গা, এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি দান হয় এখানে। আরাকানের মধ্যে যে ইয়োমা পাহাড় আছে, এই পাহাড় থেকে অনেকগুলো নদী নিচের দিকে গিয়েছে। এর মধ্যে বিশেষ করে আখিয়াব নদী, পুরো আখিয়াব উপত্যকাকে যে পরিমাণ চাষাবাদের জন্য উপযুক্ত করেছে, এখানে যে পরিমাণ জায়গা আছে এবং যে ফসল উৎপাদন হয়, এগুলা যদি রোহিঙ্গাদেরকে বিভক্ত করে দেওয়া হয়, আমার মনে হয় যে আমাদের কক্সবাজারের প্রতি তিনটা ওয়ার্ড এক জনগোষ্ঠীর ভাগে পড়ছে। এরকম একটি সমৃদ্ধ জনপদকে যখন চীন সরকার তাদের জাতীয় স্বার্থের কারণে আকিয়াব বন্দরকে ব্যবহার করে তেলের পাইপলাইন নিয়ে যেতে চাইল মংডুয়ার বসিডং দিয়ে, তখন তারা এই পাইপলাইন নিতে গিয়ে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে উত্তর আরাকান থেকে সম্পূর্ণরূপে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এখানে অনেকেই বলে থাকে যে শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার লোক এদেরকে আশ্রয় দিয়েছে। বস্তুত এই কথা সত্য নাই। পৃথিবীর যে কোনো বর্ডারে যখন কোনো প্রান্তিক জনগোষ্ঠী দুর্ভোগের শিকার হয়, তখন আন্তর্জাতিক আইন অনুযায়ী, বিশেষ করে রোম স্ট্যাটিউট অনুযায়ী তাদেরকে তাদের প্রতিবেশী দেশকে নিরাপত্তা দিতে হয়। এই নিরাপত্তার দেওয়ার কারবার হিসেবেই 1971 সালে বাংলাদেশের 4 কোটি মানুষ কলকাতায়, পশ্চিমবঙ্গে, বিহারে এবং আসাম, ত্রিপুরাতে আশ্রয় নিয়েছিল। ঠিক একইভাবে
মিয়ানমারের পাশের দেশ হিসেবে এই মানুষগুলো আমাদের দেশে আশ্রয় নিয়েছে। এই মানুষগুলা যে স্ট্যাটাস, এটা সংরক্ষণের দায়িত্ব হচ্ছে জাতিসংঘের, ইউএনওচার এবং ইউএনএইচসিআর। এই সংস্থাগুলা মূলত এই মানুষগুলার অধিকার, বিশেষ করে তারা যখন অন্য কোনো দেশে আশ্রয় থাকে তখন তাদের মৌলিক যে চাহিদাগুলো সেগুলো পূরণের দায়িত্বে থাকে। আমরা সকলেই জানি যখন জেনোসাইড হয়, গণহত্যা হয়, তখন কিন্তু মানুষ ট্রমাটাইজ হয়। এই ট্রমা থেকে মানুষ কেটে উঠতে পারে না। ফলে এই মানুষগুলোর মানে নিরাপত্তা, মর্যাদা এগুলো দরকার হয়। এগুলোর পার্ট হিসেবে বাংলাদেশে এরা এসেছে এবং আমরা জানি যে এরা আসার কারণে আমাদের 8,000 একরের বনভূমি ধ্বংস হয়েছে। কিন্তু বনভূমির চেয়েও মানুষ যেহেতু গুরুত্বপূর্ণ এবং আমরা যেহেতু একটি একত্ববাদী জাতীয়তাবাদে বিশ্বাস করি এবং পুরো মুসলমান বিশ্বকে আল্লাহ রসুল একটা মাত্র জাতিতে চিন্তা করেছেন, সেই কারণে আমরা বলতে পারি যে বাংলাদেশকে নৈতিক এবং ধর্মীয় দিক থেকেও তাদেরকে আশ্রয় দিতে হবে। এখন আজকের যে কন্টেম্পোরারি চিন্তা, এখান থেকে যদি আমরা আলাপ করি, এই রোহিঙ্গারা তাহলে যাবে কোথায়? আমরা জানি যে রোহিঙ্গাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়নি। 1951 রিফিউজি কনভেনশন যদি দেওয়া হতো তাহলে তাদেরকে শরণার্থী স্ট্যাটাস দিতে হতো, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে তাদের স্টুডেন্টরা পড়ালেখা করতে পারতো। আমরা যে পরিমাণ ইংলিশে কথা বলতে জানি তার সাথে অধিক এক্সপার্ট এই রোহিঙ্গা স্টুডেন্টরা। রোহিঙ্গাদের মধ্যে ভালো লিডারশিপ আছে, তাদের মধ্যে যেটা নেই সেটা হচ্ছে ইউনাইটি। কারণ আলটিমেটলি এই আরাকানের জনগোষ্ঠী আর বাংলাদেশের জনগোষ্ঠীর জাতিতাত্ত্বিকতা মোটামুটি এক ধরনের এবং ভৌগোলিক আঞ্চলিকতার কারণে আমাদের যে কালচারাল থট, বিশেষ করে পোস্ট কলোনিয়াল মাইন্ডসেট যেটা, এটার কারণে এই জাতিটা টোটালি আমাদের মতোই। ফলে তাদের মধ্যেও ঐক্যের অভাব হয়েছে। এই অনৈক্যের সুবাদে চীন সরকার এবং মিয়ানমার সরকার তাদেরকে তাদের নিজ জায়গা থেকে নিজেদের সাথে দূরে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আপনারা জানেন 1999 সাল থেকেই আরাকানের মধ্যে বিশেষ করে মিয়ানমার সরকারের উপর আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আছে। যে নিষেধাজ্ঞার কারণে মিয়ানমার তার কোনো সম্পদ, প্রাকৃতিক সম্পদ বিদেশে পাচার করতে পারে না, মানে রপ্তানি করতে পারে না। যেহেতু রপ্তানি করতে পারে না, তো তাদের চলার জন্য চীনই একমাত্র ভরসা। সে কারণে চীনকে তাদের বিশেষ সুবিধা দিতে গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। তাই তাদের বিরুদ্ধে কথা বলা ওয়ান কাইন্ডস অফ আমাদের বর্ণবাদী আচরণ হবে, তাদের প্রতি আমাদের নিন্দা জ্ঞাপন হবে। আমরা মনে করি এটার শান্তিপূর্ণ সমাধানের জন্য চীনই একমাত্র সমাধান যারা এটা করতে পারে। চীন এই মুহূর্তে টোটাল আরাকানকে যেভাবে দখল করে আছে আরাকান আর্মিরা, এই জায়গাটাকে লোয়ার এবং আপার আরাকান হিসেবে বিভক্ত করে এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে ফেরত নিয়ে যেতে পারে এবং আরাকান আর্মি এবং এই রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যবর্তী জাতিসংঘে একটি বাফার জোন তৈরি করতে পারে, যেটা হবে একটা টেকসই সমাধান। কারণ এই মানুষগুলো সেখানে ফেরত গেলে তাদের নিজেদের যে মর্যাদা এবং যে অধিকার সেটা ফেরত পাবে। বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, ইউএনএইচসিআর সহ সকল আন্তর্জাতিক সংস্থাগুলা এই মানুষগুলোকে চালানোর জন্য একটি কমিটমেন্ট আছে, যেটাকে বলা হয় গ্রান্ড বার্গেন কমিটমেন্ট। এটা তুরস্কতে সাইন করা হয়েছিল, যেটার কারবার হচ্ছে যে কোনো রেসপন্স মেকানিজমে 25% অর্থ সহায়তা স্থানীয় জনগোষ্ঠীর প্রতিষ্ঠানগুলোকে দিতে হয়। যেটা এই প্রতিষ্ঠানগুলা যখন ইমার্জেন্সি রেসপন্স শেষ হয়ে যায়, বিশ্বের বাকি এনজিওগুলো চলে যাবে, তখন স্থানীয় প্রতিষ্ঠানগুলো এবং স্থানীয় এনজিওগুলো তাদের নিজস্ব সক্ষমতা থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো শরণার্থীদেরকে সাপোর্ট দিয়ে যাবে। দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি। আমরা মানবাধিকার সংগঠন হিসেবে গ্রান্ড বার্গেন কমিটমেন্ট পূরণ করার জন্য এবং লোকালাইজেশনের ভিত্তিতে স্থানীয় সংগঠন, স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করে রোহিঙ্গা জনগোষ্ঠীরা প্রত্যাবাসন, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তাদেরকে যেন সুরক্ষা এবং তাদের অধিকারের সুনিশ্চয়তা দেওয়া যায়, সেই কারবার ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক দাতা গোষ্ঠীগুলো বাস্তবায়ন করবে। আমরা এই আহ্বান করি। আজকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে যে কন্টেম্পোরারি ট্রাফিকিং। আপনারা জানেন যে বাংলাদেশ যেহেতু একটি স্পেয়ার আছে, এটাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গল। মূলত ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার এই তিন দেশের মধ্য দিয়ে বহু পুরনো দিন থেকে সিল্ক রোডের আমল থেকে একটা পুরনো বাণিজ্য পথ রয়েছে, যে বাণিজ্য পথটা একেবারে আরাকানের আপনার রেঙ্গুন থেকে শুরু করে একেবারে কাবুল, কান্দাহার পর্যন্ত একটা রুট রয়েছে, যেটাকে আপনারা সকলেই জানেন যে গ্র্যান্ড ট্রাঙ্ক রুট। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রুট দিয়ে পুরা দক্ষিণ এশিয়ার বাণিজ্য চলতো, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সম্পর্ক চলতো, যেটার পথ এখনো ব্যবহার হয়ে আছে। আজকে আরাকান আর্মিরা আমাদের বাংলাদেশ বর্ডারের থেকে বাংলাদেশের ভেতরকার সকল পণ্য নিয়ে, এই যে কচ্চপিয়া, গর্জনিয়া, এরপরে গুমদম, এই সকল ইউনিয়নগুলা থেকে টোটাল প্রতিদিন রাতে যে পরিমাণ পণ্য মিয়ানমারে যাচ্ছে, এই সব কিছু আরাকান আর্মিরা ব্যবহার করছে। এখান দিয়ে ইয়াবা আসছে, এখান দিয়ে অস্ত্রের বাণিজ্য চলছে। আমরা মনে করি এটা বন্ধ হওয়া উচিত।
একই সাথে আপনারা রোহিঙ্গাদেরকে দেখবেন মালয়েশিয়া নিয়ে যাওয়ার নামে ইভেন বাংলাদেশিরাও বহু মানুষের সাথে প্রতারণা করে চলছে। আমরা এই ট্রাফিকিংকে বন্ধ করতে চাই। ইউএনওডিসি বলে একটা প্রতিষ্ঠান আছে যারা এই ট্রাফিকিং নিয়ে কাজকর্ম করে, জাতিসংঘের বিশেষ এজেন্সি। আমরা তাদের প্রতি আহ্বান জানাতে চাই ক্রস বর্ডার যে ট্রাফিকিং এটা বন্ধ করে দেওয়া হোক, এবং আরাকান আর্মিকে যেভাবে বলানো হচ্ছে এটা ইন্দো প্যাসিফিক কৌশল, যেটা মিয়ানমার সরকারের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের প্যাসিফিকের একটা নীতি, এবং তারা বে অফ বেঙ্গল রিজিয়নে এমন একটা ইনসিকিউর অবস্থা তৈরি করেছে যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আরাকান আর্মির কারণে শুধুমাত্র এই পূর্ব বর্ডারের মধ্যে 200 জন মানুষ হাত এবং পা হারিয়েছে। আমরা কিছুদিন আগে হাতি যে মাইন বিস্ফোরণে আহত হয়েছে দেখেছেন। এই টোটাল ঘটনাটাই কিন্তু আরাকান আর্মিকে এই গোপন যে বাণিজ্য আমরা করছি সেই বাণিজ্যেরই পাঠ। আমরা মনে করি আরাকান আর্মিকে চীন সরকারেরই সাপোর্ট দেওয়া উচিত, বাংলাদেশ থেকে তারা যেন কোনো কিছু নিয়ে না যায়। কারণ আরাকান আর্মি একই সাথে বাংলাদেশ থেকে জিনিস নিয়ে যাচ্ছে, একই সাথে আবার তারা এই মুহূর্তে যে রোহিঙ্গারা আরাকানে আছে তাদেরকে রেপ করছে এবং সেখানকার মানুষকে না খাইয়ে মেরে ফেলার চেষ্টা করছে। এই কারণে আরাকান আর্মিকে শীঘ্রই জবাবদিহিতার ভিতরে আনতে হবে। তাদের লিডারশিপের যে ডিক্টেটরশিপ এটাকে বন্ধ করতে হবে, এবং তারা পুরনো ধারাবাদী বৌদ্ধ চিন্তার যে চিন্তা থেকে কাজ করছে এই চিন্তাটা থেকে তাদের সরে আসার জন্য মানবাধিকার সংগঠন হিসেবে CSRDF কক্সবাজার সিকিউরিটি ফোরামের মাধ্যমে এই আহ্বান আমরা করছি। আমাদের পাশে চিটাগং হিল ট্রাক্স আছে। এই হিল ট্রাক্সে অনেকগুলা আদিবাসী জনগোষ্ঠী আছে, নৃতাত্ত্বিকভাবে তারা হিন্দু এবং তিব্বতীয় মঙ্গোলীয় বংশের মানুষ। আমরা সকলকে জানি একসময় মেঘালয় এবং আসামে যখন ব্রিটিশ গভর্নমেন্ট অনেক বেশি নিষ্পেষণ চালাচ্ছিল, সেখান থেকে বিতাড়িত হয়েই এই তিব্বতীয় মানুষগুলা আরাকানে এসেছে, আমাদের চট্টগ্রাম বেল্টে এসেছে। আমরা জানি যে আদিবাসীদের জন্য একটা ইন্ডিজেনাস ফ্যাক্ট আছে গোটা বিশ্বের মধ্যে, এটা জাতিসংঘের নেতৃত্ব হয়। ফলে জাতিসংঘ যখন ইন্ডিজেনাস ফ্যাক্টের উপর কাজকর্ম করতে শুরু করে তখন স্বভাবতই আমরা তাদেরকে নেগেটিভ চোখে দেখি। আমরা দেখেছি যে এই আদিবাসী জনগোষ্ঠী, যাদেরকে আদিবাসী বলছি, আবার অনেকে তাদেরকে স্বীকৃতি দিতে চায় না। কারণ আদিবাসী জনগোষ্ঠীকে স্বীকৃতি দিলে আদিবাসীদের যে বৈশ্বিক রাইটস, তাদের ভূমিতে যে আমাদের নিচু এলাকার সমতল ভূমির মানুষের যে অধিকার নেই সেটা কিন্তু নিশ্চিত করতে হয়। কিন্তু আমরা একটি জাতীয়তাবাদী রাষ্ট্র হিসেবে একই সাথে নিজেদের সিকিউরিটির কথা চিন্তা করে 18 কোটি জনগোষ্ঠীর কথা চিন্তা করে আদিবাসীদেরকে আমরা স্বীকৃতি দিতে চাই না। এটা জিয়াউর রহমান সরকারের আমলে অনেক স্থানীয় মানুষ, বিশেষ করে বরিশাল জেলার মানুষ যখন জায়গা হারিয়েছিল সেই মানুষগুলাকে টোটাল বান্দরবন এবং হিলট্রাক্স এরিয়াতে পুনর্বাসন দিয়েছিল। এই পুনর্বাসনের হিসাব অনুযায়ী আজকে পর্যন্ত সেখানে আর্মি ডিপ্লয়েড আছে এবং বহু বাঙালি জনগোষ্ঠী আছে। আসলে একটি উগ্র জাতীয়তাবাদী রাষ্ট্র, এবং এই হিলট্রাক্স রিজিয়নের চারপাশে থাকা ভারতের 7 সিস্টার্স, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়ার জায়গা এবং মিয়ানমারের শান এবং কাসিন